সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা অনেক ছোট বাট অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক ইজি। সো কিপ ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমরা জেনে নিই প্যাটার্ন কাকে বলে। আমি যদি সবচেয়ে ইজি ভাষায় বলতে চাই প্যাটার্নের ডেফিনেশনটা, তাহলে হচ্ছে এরকম, যেখানে একই নিয়ম বা একই ধরন বারবার দেখা যায় সেটাকে আমরা বলবো একটা প্যাটার্ন। তো অ্যাকচুয়ালি প্যাটার্ন বিভিন্ন ধরনের হতে পারে। আমাদের মূলত সংখ্যার প্যাটার্ন দরকার, দ্যাটস আমরা সংখ্যার প্যাটার্ন নিয়ে আলোচনা করব। যেমন দেখো, এখানে আমি লিখি 2 4 6 8 10 ডট 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 ডট। এটা হচ্ছে একটা প্যাটার্ন। তার কারণ হচ্ছে এখানে একই নিয়ম বারবার দেখা যাচ্ছে। সেই নিয়মটা কি একটু খেয়াল করো। দেখো, 2 এর সাথে 2 যোগ করলে কত হয়? 4। 4 এর সাথে আবার 2 যোগ করলে 6। 6 এর সাথে 2 যোগ করলে 8। 8 এর সাথে 2 যোগ করলে 10। তার মানে দেখো প্রত্যেকবার 2 2 করে বাড়তেছে। আর একটা প্যাটার্নের এই যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা বলি এক একটা পদ, অর্থাৎ প্রত্যেক পদে 2 2 করে বাড়তেছে। যেহেতু প্রত্যেক পদে 2 2 করে বাড়তেছে, তার মানে একই নিয়ম বারবার দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই এটা একটা প্যাটার্ন। হ্যাঁ, আসো আমরা আরো দেখি, একটু খেয়াল করি আমরা। ধরো ফার্স্ট আছে 3, তারপর হচ্ছে যে 9, তারপরে 27, তারপর হচ্ছে 81 ডট 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 ডট। হ্যাঁ, এটা একটা প্যাটার্ন। কেন প্যাটার্ন? এখানে কোন নিয়মটা বারবার দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি একটু খেয়াল করো। 3 এর সাথে আমি যদি 3 গুণ করি কত হচ্ছে? 9। 9 এর সাথে যদি আবার 3 গুণ করি 27। 27 এর সাথে যদি আবার 3 গুণ করি 81। ঠিক আছে? তো এখানে প্রত্যেকবার 3 করে গুণ করা লাগতেছে। যেহেতু একই নিয়ম, প্রত্যেকবার 3 করে গুণ করা লাগতেছে, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে একটা প্যাটার্ন। ঠিক আছে? তো এই প্যাটার্ন থেকে অ্যাকচুয়ালি এই যে মিল বা কমন যে সংখ্যাটা থাকে, এই মিলটা খুঁজে বের করাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? অর্থাৎ প্যাটার্নটা কোন জিনিসটাকে মেনটেন করতেছে, কোন সংখ্যাটাকে মেনটেন করতেছে। প্রত্যেকবার কি গুণ আকারে বাড়তেছে, বা গুণ আকারে বাড়লো কোন সংখ্যার গুণ আকারে বাড়তেছে, বা অথবা যোগ আকারে কি বাড়তেছে, বাড়লো কোন সংখ্যার যোগ আকারে বাড়তেছে। এই মিলটা খুঁজে বের করাটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা প্যাটার্ন বুঝতে পারছো। তো বন্ধুরা, প্রথম এক্সাম্পলটা একটু খেয়াল করো। সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এটা একটা প্যাটার্ন। কেন প্যাটার্ন? দেখো, এখানে 3 এর পরে 10 কত বাড়ছে? 7। 10 এর পরে 17 কত বাড়ছে? 7। 17 এর পরে 24 কত বাড়ছে? 7। 24 এর পরে 31 কত বাড়ছে? 7। অর্থাৎ প্রত্যেকবার 7 7 করে বাড়তেছে। দ্যাটস এটা একটা প্যাটার্ন। এবং বলছে এই যে 31 এর পরবর্তী আরো দুইটা সংখ্যা নির্ণয় করতে। এখন তুমি কিন্তু ইজিলি বলতে পারো পরবর্তী সংখ্যাটা হবে কত? এটার সাথে 7 যোগ করলে একটা হবে 38, তারপর এটার সাথে 7 যোগ করলে এটা হবে 45। ঠিক আছে? তো বাট আমরা এইভাবে না, নিয়ম অনুযায়ী যেভাবে রিটেনে লিখতে হয় সেভাবে আমরা বের করে নিই। ঠিক আছে? প্রদত্ত সংখ্যাগুলো প্রদত্ত 3 10 17 24 31। এখন এই যে প্রতিবার 7 7 করে বাড়তেছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পার্থক্য। তুমি দেখো 3 আর 10 এর মধ্যে পার্থক্য কত? 7। আর 10 আর 17 এর মধ্যে পার্থক্য কত? তাও কিন্তু 7। এবং 17 আর 24 এর মধ্যে পার্থক্য কত? 7। ওই সংখ্যাটাই বারবার বাড়তেছে। ঠিক আছে? তো আমরা এখানে পার্থক্য বের করতে পারি যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। আমি জাস্ট পার্থক্যটা লিখলাম, পার্থক্য। ঠিক আছে? এই দুটার পার্থক্য কত? 7। এই দুটার পার্থক্য 7। এই দুটার পার্থক্য 7। এই দুটার পার্থক্য 7। এই যে পার্থক্যটা বের করে আমাদের লাভটা হলো কি? অর্থাৎ প্রত্যেকবার কত করে বাড়তেছে সেইটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? তার মানে পরবর্তী দুটি সংখ্যা হবে, সুতরাং পরবর্তী দুটি সংখ্যা হবে কত হবে? এটার সাথে 7 যোগ করলে এর পরেরটা পাওয়া যাবে। তাহলে 31 যোগ 7 সমান হচ্ছে কত? 38। ও এই 38 এর সাথে আবার যদি 7 যোগ করি তারপর একটা পাবো। ঠিক আছে? অর্থাৎ 38 যোগ 7 45। তাহলে এর পরবর্তী সংখ্যা এটা হয়ে গেল। যদি পরবর্তী তিনটি বলতো তাহলে কেমন হইতো? তাহলে আমি এই 45 এর সাথে আবার 7 যোগ করতাম, তাহলে এই 45 এর পরের সংখ্যাটা পেয়ে যেতাম।
এরপরেরটা অর্থাৎ পরবর্তী 4টা বের করতে বললে তাহলে 45-এর সাথে 7 যোগ করলে কত হয়? অ্যাকচুয়ালি হবে 52। ঠিক আছে, তাহলে 52-এর সাথে আবার 7 যোগ করলে এরপরেরটা আমরা পেয়ে যাব। জাস্ট এইভাবে আমরা বের করব। ঠিক আছে, আসো আমরা পরবর্তী প্রবলেমটি দেখি। কি বলছে দেখো, 1 4 9 16 25 ডট ডট ডট। এটা একটা প্যাটার্ন, বাট এইটার যে মিলটা, এই প্যাটার্নের সেই মিলটা কি তুমি ধরতে পারতেছো? বারবার যেই জিনিসটা রিপিট করতেছে দেখা যাচ্ছে, সেই জিনিসটা কি ধরা যাচ্ছে? একটু খেয়াল করো তো। প্রথম 1-এর সাথে যদি 4 গুণ করি তাহলে 4, বা অথবা তুমি যদি পার্থক্য নাও তাহলে 1 আর 4-এর পার্থক্য কত? 3। অর্থাৎ 1-এর সাথে 3 যোগ করলে 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, কিন্তু 9 না। ঠিক আছে, বাট এখানে দেওয়া আছে 9, তার মানে ওই একই সংখ্যার যোগফল আকারে কিন্তু বাড়তেছে না। ঠিক আছে, তাহলে এবার যদি তুমি 1-এর 4 গুণ নাও তাহলে কত হবে? 1-এর সাথে 4 গুণ করলে 4, আবার 4-এর সাথে 4 গুণ করলে কত হয়? 16, বাট এখানে আছে কত? 9। তাহলে সেই সিস্টেমও মেনটেন করতেছে না। এই ক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি পার্থক্যটা বের করার ট্রাই করবা। ঠিক আছে, তো পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য বের করো। পার্থক্য, ঠিক আছে, ফার্স্টে তো অবশ্যই তুমি লিখে নিবা যে প্রদত্ত সংখ্যাগুলো, তারপরে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য তুমি লেখো, বের করে দেখো কেমন আসতেছে। যে দেখো 4 থেকে যদি 1 চলে যায় 3, তারপরে 9 থেকে যদি 4 চলে যায় তাহলে আসতেছে 5, আবার 16 থেকে যদি 9 চলে যায় তাহলে আসতেছে 7, তারপরে 25 থেকে যদি 16 কমে যায় তাহলে আসতেছে 9। একটু কি খেয়াল করতেছো যে পার্থক্যটা এবার 2 করে বাড়তেছে? প্রথমে 3 পার্থক্য, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, অর্থাৎ পার্থক্যটা প্রত্যেকবার 2 করে বাড়তেছে। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত হবে? সুতরাং নির্ণয় পরবর্তী সংখ্যা নির্ণয়, তুমি এখানে বলতে পারো যে, এখানে তুমি চাইলে একটু লিখতে পারো বাংলায় যে প্রতিবার পার্থক্যটা 2 করে বাড়ছে। ঠিক আছে, তারপরে তুমি লিখতে পারো নির্ণয় পরবর্তী সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি কত? দেখো 25 প্লাস তার সাথে যুক্ত হবে 9, হ্যাঁ, তার সাথে আরো যুক্ত হবে 2। কেন এখানে 2 আসবে একটু খেয়াল করো। এই যে এখানে যে সংখ্যাটা থাকবে, হ্যাঁ, তাহলে এখানে আর এটার সংখ্যাটার পার্থক্য কত হবে? কত? অ্যাকচুয়ালি যেহেতু 2 করে বাড়তেছে, এটা ডেফিনেটলি 11 হবে না? হ্যাঁ, তো 11 হবে কিভাবে? অবশ্যই 9 এর সাথে 2 যুক্ত হই তো 11 হবে, ওই যে যেই প্রতিবার পার্থক্যটা 2 করে বাড়তেছে। ঠিক আছে, দ্যাটস এখানে 9 যোগ করে তার সাথে আরো 2 যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 25 যোগ আর 9 আর 2 যোগ করলে অ্যাকচুয়ালি হচ্ছে 11, টোটালি হচ্ছে কত? 36। তাহলে এখানে সংখ্যাটা হবে অ্যাকচুয়ালি 36, পরবর্তী সংখ্যাটা। তো এর পরের সংখ্যাটা যদি তোমাকে বের করতো বলতো তাহলে সেটা কেমন হতো? ডেফিনেটলি এখন তুমি বুঝতেই পারতেছো। তাহলে এর পরের সংখ্যাটা হবে 36 যোগ, তাহলে এই 11 আসবে, প্লাস তার সাথে আরো 2 যুক্ত হবে, কারণ এর পরের সংখ্যা তুমি বের করতে চাচ্ছ। তাহলে এখানে পার্থক্য কত হবে? ডেফিনেটলি 2 করে বাড়তেছে, তাহলে পার্থক্যটা হবে 13। ঠিক আছে, অর্থাৎ তার যে এই আগের পার্থক্যটা আছে সেটার সাথে আমরা আরো 2 যুক্ত করে দিব, দেখছি তার পরবর্তী সংখ্যাটা আমরা পেয়ে যাব। তো এইভাবে আমরা বের করতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো বন্ধুরা, পরবর্তী সংখ্যা নির্ণয় থেকে আমাদের লাস্ট প্রবলেম, এবং খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। একটু খেয়াল করো, যে বলছে 1 5 6 11 17 28। ঠিক আছে, এর পরবর্তী সংখ্যাটা, এই 28 এর পরবর্তী সংখ্যাটা আমাদেরকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো এখন তুমি একটু খেয়াল করো যে পার্থক্য যখন নিবা, দেখো 5 থেকে 1 যদি বিয়োগ করো হয় 4, হ্যাঁ, বাট 6 থেকে যদি 5 বিয়োগ করো হয়ে যাচ্ছে 1, এবং গুণিতক আকারেও দেখো বাড়তেছে না। 1 এর সাথে 5 গুণ করলে 5, 5 এর সাথে 5 গুণ করলে 25, বাট এখানে আছে 6, তাহলে ওই গুণিতক আকারেও যাচ্ছে না। তাহলে কিভাবে যাচ্ছে একটু খেয়াল করো তো। 1 5 6, তার মানে 1 এর সাথে 5 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 6, আবার 5 আর 6 যোগ করলে কত হচ্ছে? 11, 11 আর 6 যোগ করলে হচ্ছে 17, 17 আর 11 যোগ করলে হয়ে যাচ্ছে 28। তার মানে কোন একটা সংখ্যা পাওয়ার জন্য তার আগের দুইটা সংখ্যাকে যোগ করতে হয়, অর্থাৎ পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যায়। এই দুইটাকে যোগ করলে এটা পাওয়া যায়, 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 অর্থাৎ পাশাপাশি দুইটাকে যোগ করলে তার পরের সংখ্যাটা পাওয়া যায়। ঠিক আছে, তো আসো আমরা
লিখি যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, এখানে কিন্তু পার্থক্য লিখবো না। কেন লিখবো না? আমরা অ্যাকচুয়ালি পার্থক্য কি নির্ণয় করতেছি না, পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল এর মিলটা আমরা এখানে খুঁজে পাচ্ছি। দ্যাটস আমরা লিখবো প্রথমে প্রদত্ত সংখ্যাগুলো লিখে নিব, তারপর লিখবো পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, যোগফল। ঠিক আছে, তাহলে এই দুইটাকে যোগ করলে হচ্ছে 6, এই দুইটাকে যোগ করলে হচ্ছে 11, আর এই দুইটাকে যোগ করলে হচ্ছে কত? 17, আবার এই দুইটাকে যোগ করলে কত হচ্ছে? 28, আর এই দুইটাকে যোগ করলে কত আসবে? অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে আমাদের নির্ণয় সংখ্যাটা। সুতরাং আমরা এখানে লিখব নির্ণয় সংখ্যা, নির্ণয় পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা কত? এই যে আমরা লিখব 17 যোগ 28, 17 যোগ 28 সমান হচ্ছে কত? 45। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এইভাবে যদি পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলে তোমরা নির্ণয় করতে পারবা। তো অ্যাকচুয়ালি এখান থেকে যদি বলতো পরবর্তী দুইটি সংখ্যা, হ্যাঁ একটা তো অলরেডি আমরা নির্ণয় করছি, যদি এই 45-এর পরের সংখ্যাটা নির্ণয় করতে বলতো তাহলে সেটা আমরা কিভাবে নির্ণয় করতাম? অ্যাকচুয়ালি এই যে এখানে বসতো 45টা, রাইট? তাহলে 45-এর সাথে এবার কত যুক্ত হইতো? 28, তাহলে এর পরবর্তী সংখ্যাটা আমরা পেয়ে যেতাম, তাহলে সেটা হইতো 45 যোগ 28, আর 45 আর 28 যোগ করলে হচ্ছে অ্যাকচুয়ালি 73। এই 45-এর পরেরটা হবে অ্যাকচুয়ালি 73। এইভাবে তুমি বের করতে পারো। ঠিক আছে, ওকে বন্ধুরা, আমাদের এখন আলোচনার টপিক হচ্ছে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করা, অর্থাৎ কোন একটা প্যাটার্নকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে বলে। তো বীজগাণিতিক রাশি বলতে কি বোঝে? অ্যাকচুয়ালি কোন একটা রাশিকে যদি চলকের মাধ্যমে প্রকাশ করানো হয়, ঠিক আছে, সেটাকেই আমরা বলি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক কথা থাকা মানেই বোঝা যাচ্ছে যে এখানে চলক আছে। এখন প্রশ্ন হতে পারে চলক কি জিনিস? চলক হচ্ছে এমন একটা প্রতীক যার কোনো ফিক্সড মান নাই, অর্থাৎ এক এক সময় এক এক মান হয়। হ্যাঁ, তো এটা হতে পারে যে এক্স, ওয়াই, জেড, অথবা এ, বি, সি, অথবা ক, খ, গ, এগুলা। কারণ এগুলার মান তুমি কি আদৌ কি জানো? ফিক্সড কোনো মান নাই, এক এক সময় এক এক মান দেখায়। যেমন ধরো তুমি কোনো এলাকার তাপমাত্রাকে ক দ্বারা প্রকাশ করবা। তো মনে করো আজকে এই এলাকার তাপমাত্রা মাপছো, মনে করো এটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কয়ের মান কত? কয়ের মান হলো 15 ডিগ্রি সেলসিয়াস। তো গতকালকে যেটা মাপছো সেটা আরেকটু বেশি ছিল, সেটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই সময় কয়ের মান কত ছিল? 20। অ্যাকচুয়ালি দেখো, এইভাবে তুমি যদি প্রত্যেক দিন মাপো এক এক সময় এক এক রকম মান পাইতে পারো। তাহলে কি কয়ের কোনো ফিক্সড মান আছে? নাই। যদি তুমি কোথাও যায় বলো আমার কাছে ক টাকা আছে, তার মানে কি সে বুঝতে পারবে যে তোমার কাছে কি পরিমাণ টাকা আছে? বুঝতে পারবে না, যেহেতু এটা কোনো ফিক্সড না, এক এক সময় এক এক মান হয়। দ্যাটস এগুলো হচ্ছে চলক। আর চলকের পাশাপাশি আরেকটা জিনিস থাকে যেটা হচ্ছে অলওয়েজ ফিক্সড থাকে, সেটাকে আমরা বলি ধ্রুবক। যেমন সংখ্যাগুলা 5, 10, 12 এগুলো হচ্ছে ধ্রুবক, ফিক্সড। তুমি যদি বলো যে আমার কাছে 10 টাকা আছে, তাহলে কি পরিমাণ টাকা আছে সেটা আমরা কিন্তু অনুমান করতে পারি। ঠিক আছে, দ্যাটস এগুলা যেহেতু ফিক্সড, এগুলাকে বলে ধ্রুবক। আর যেগুলা ফিক্সড না সেগুলাকে আমরা বলি অ্যাকচুয়ালি চলক। ঠিক আছে, তো এই চলকের মাধ্যমে কোনো একটা রাশিকে প্রকাশ করলে সেটাকে আমরা বলি বীজগাণিতিক রাশি। তো আসো আমরা এবার প্যাটার্নকে এই চলকের মাধ্যমে প্রকাশ করব, সেটা কি বলবো? বীজগাণিতিক রাশি। তো নর্মালি এই লেভেলে যে প্যাটার্নগুলো দেওয়া থাকে অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে সমান্তর প্যাটার্ন। সমান্তর মানে কি? এই যে পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য, অন্তর বা বিয়োগফল সবসময় সমান থাকে। যেমন একটু খেয়াল করো, 8 আর 5-এর বিয়োগফল কত বা অন্তরটা কত? 3। 8 আর 11-এর অন্তরটা কি কত? 3। এখানে 11 আর 14-এর পার্থক্যটা কত? 3। 14 আর 17-এর পার্থক্য 3। যেহেতু প্রত্যেকবার অন্তরটা সেম 3 3 করে, দেখছি এটা হচ্ছে একটা সমান্তর প্যাটার্ন। আর নরমালি এই লেভেলে এই সমান্তর প্যাটার্নগুলাই বীজগাণিতিক রাশিতে প্রকাশ করতে দেয়। ঠিক আছে, তো এই ধরনের সমান্তর প্যাটার্নকে বীজগাণিতিক রাশিতে প্রকাশ করার জন্য খুবই সুন্দর একটা টেকনিক আছে। কিভাবে প্রকাশ করবা একটু খেয়াল করো। তো তুমি লিখবা প্রথম পদ, প্রথম পদ কত আছে? 5, সমান দিবা
এই যে এখানে যে পার্থক্যটা আছে বা অন্তরটা আছে সেটা লিখবা। পার্থক্য কত দেখো, 5 আর 8 এর পার্থক্য হচ্ছে অ্যাকচুয়ালি 3, তার সাথে গুণ করবা, যেহেতু প্রথম পদ লিখছো 1, ঠিক আছে। এখন দেখো হলো কত, 3 একে 3, বাট এখানে লিখছো কত 5, তাহলে 3 একে 3 কম কত 2, তাহলে তুমি এটার সাথে 2 যোগ করে দাও, তাহলে তো হয়ে গেল 5, ঠিক আছে। আসলে এবার আমরা নিই দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ বা দ্বিতীয় সংখ্যা লিখতে পারো, কত আছে 8, তাহলে তুমি ফার্স্টে লিখবা পার্থক্যটা, পার্থক্য কত 3, এটার সাথে গুণ করবা, যেহেতু দ্বিতীয় পদ নিছো 2, তাহলে কত হলো 3 দ্বিগুণা 6, তাহলে 8 হইতে হলে আর কত লাগবে 2, তার জন্য তুমি 2 যোগ করে দিবা, ঠিক আছে। ওকে, এবার নিবা তুমি তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ লিখতে পারো, কত আছে 11 সমান, এবার পার্থক্যটা লিখবা আগে, তারপরে যেহেতু তৃতীয় পদ নিছো এটার সাথে 3 গুণ করবা, কত হলো 3 3 9, তাহলে 11 হওয়ার জন্য আরো লাগবে 2, তাহলে 2 যোগ করে দাও, কত হলো 11। আসো এবার আমরা চতুর্থ পদ লিখি, চতুর্থ পদ সমান কত আছে, চতুর্থ পদ আছে 14, তাহলে তুমি ফার্স্টে লিখবা পার্থক্য ইনটু, যেহেতু চতুর্থ পদ নিছো তাই লিখবা 4, তাহলে কত হলো 3 4 12, বাট এখানে আছে 14, তাহলে আরো 2 তোমাকে যোগ করতে হবে। তো এইভাবে তুমি অসংখ্য পদ তুমি নিতে পারো, ঠিক আছে। বাট আমরা যেহেতু বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমরা যে ধারণাটা পাচ্ছি সেই ধারণা অনুযায়ী আমরা এখান থেকে কতম পদ নিয়ে নিই, অর্থাৎ চলক, একটা চলক নিয়ে নিই, এততম পদ, কতম পদ হবে, প্রথমে পার্থক্যটা আসবে ইনটু, তারপরে ক লিখবো যোগ 2 লিখবো। এখন প্রশ্ন হলো কেন লিখলাম, একটু তুমি খেয়াল করো, এই যে প্রথমে যে সংখ্যাটা আছে এটা কিন্তু ফিক্সড, তারপরে শেষে যে সংখ্যাটা আছে এইটাও ফিক্সড, তাহলে চেঞ্জ হচ্ছে কোনটা বারবার, এই যে 1 2 3 4 এটা চেঞ্জ হচ্ছে। প্রথম পদের ক্ষেত্রে আসছে 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে আসছে 2, তৃতীয় পদের ক্ষেত্রে আসছে 3, চতুর্থ পদের ক্ষেত্রে আসছে 4, তাহলে ডেফিনেটলি কতম পদের ক্ষেত্রে 3 এর সাথে গুণ হবে কত, ক, ঠিক আছে। দেখছি আমরা এখানে 3 এর সাথে ক গুণ করছি, দেখো প্রথম পদের ক্ষেত্রে 3 এর সাথে গুণ হয়েছে 1, দ্বিতীয় পদের ক্ষেত্রে 3 এর সাথে গুণ হয়েছে 2, তৃতীয় পদের ক্ষেত্রে 3 এর সাথে গুণ হয়েছে 3, চতুর্থ পদের ক্ষেত্রে 3 এর সাথে গুণ হয়েছে 4, তার মানে ক এর ক্ষেত্রে কতম পদ যদি আমি নেই 3 এর সাথে গুণ হবে কত, ক, আর প্লাস 2 তো অলওয়েজ ফিক্সড, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে 3 দ্বারা ক কে গুণ করলে অ্যাকচুয়ালি 3 ক যোগ 2, তাহলে এইটাই হচ্ছে এটার বীজগাণিতিক রাশি, এই প্যাটার্নটা, অর্থাৎ এই প্যাটার্নটা এই বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। এখন একটা প্রশ্ন, যে এই প্যাটার্নকে কেনই বা আমরা এই বীজগাণিতিক রাশিতে প্রকাশ করি বা প্রকাশ করে আমাদের লাভটা কি। এখন নর্মালি তুমি চিন্তা করো, তোমাকে যদি বলি এই প্যাটার্নটা এইভাবে যাইতে যাইতে 1000তম পদে যায় কত মান হবে, অর্থাৎ দেখো প্রথম পদে 5, দ্বিতীয় পদে 8, তৃতীয় পদে 11, চতুর্থ পদে 14, পঞ্চম পদে হয়েছে 17, ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকবার 3 3 করে বাড়তেছে। তাহলে আমি তোমাকে বললাম 1000তম পদে যায় কত হবে, তাহলে তুমি যদি এইভাবে বের করতে যাও দেখবা অনেক বেশি সময়ের প্রয়োজন, অনেক খাতা বা কলমের প্রয়োজন, দেখছি এত সময় তো ব্যয় করার আমাদের এখন সময় নেই, এই জন্য সহজ করার জন্যই আমরা এটাকে বীজগাণিতিক রাশিতে প্রকাশ করি। এখন এই বীজগাণিতিক রাশিতে প্রকাশ করার পরে তুমি যততম পদ চাও ইজিলি বের করতে পারবা। যেমন তুমি 1000তম পদ চাচ্ছ, তাহলে কয়ের জায়গায় তুমি 1000 বসে দাও, তাহলে কত 1000 এর সাথে 3 গুণ করলে হবে 3000, তার সাথে 2 যোগ করো 3002, ইজিলি তুমি এখান থেকে বলতেছো। অথবা তুমি 500তম পদ এইভাবে যাইতে যাইতে যদি 500তম পদে যায় মানটা কত হবে এই প্যাটার্নটার, সেটাও তুমি ইজিলি বের করতে পারো। এই যে দেখো কয়ের জায়গায় তুমি 500 বসে দাও, তাহলে 3 এর সাথে 500 গুণ করলে কত 1500, আর সাথে 2 যোগ করে দাও 1502, তার মানে এই বীজগাণিতিক রাশির মাধ্যমে আমরা এটার যে কোনো পদ ইজিলি বলে দিতে পারি, ঠিক আছে। তো আশা করি তোমরা এখন যে কোনো প্যাটার্নকে ইজিলি বীজগাণিতিক রাশিতে প্রকাশ করতে পারবা। তো বন্ধুরা, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, এটা পরীক্ষায় থাকেই, সেটা হলো যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়, ঠিক আছে। এটার একটা সূত্র আছে। তো অ্যাকচুয়ালি এই সূত্রটা শেখার আগে আমরা যার মাধ্যমে এই সূত্রটা আসছে তার কথাটা একটু শুনে নিই। তিনি হচ্ছেন ম্যাথমেটিশিয়ান গাউস। সে কি করলো, সে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই তার বাবার গণিতে ছোটখাটো ভুল ত্রুটিগুলো ধরে দিতেন, এবং যখন সেই স্কুলে পড়তেন
তখন স্কুলের শিক্ষক একদিন ভাবলেন একটু বিশ্রাম নেওয়ার জন্য ওদেরকে 1 থেকে 100 পর্যন্ত যোগ করার জন্য দিই, অর্থাৎ 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এইভাবে 100 পর্যন্ত যোগ করার জন্য দিছে। কিন্তু গাউস এতই ট্যালেন্টেড ছিলেন যে সে মুহূর্তের ভিতরেই এই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল করে নিয়ে আসলেন। শিক্ষক অবাক হয়ে গেলেন। তো কিভাবে সে 1 থেকে 100 পর্যন্ত যোগ করছে সেই সিস্টেমটাই আমরা দেখব। তার আগে আমি একটু বলে নিই যে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা বলতে বোঝাচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে, ঠিক আছে? যেমন এগুলা 1 2 3 4 5 6 ডট 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 ডট, এবং এগুলাকে আবার ক্রমিক বলা হয়। কেন ক্রমিক? দেখো এই যে পরপর আসছে, 1 এর পরে 2 2 এর পরে 3 3 এর পরে 4 4 এর পরে 5, এই জন্য এদেরকে আবার ক্রমিকও বলা হয়। হ্যাঁ, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো এদেরই যোগফলটা আমরা অ্যাকচুয়ালি বের করার যে সূত্রটা সেটা এখন বের করব। তো গাউস কিভাবে চিন্তা করলো দেখো, যেহেতু 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে দিছে শিক্ষক, তখন সে দেখলো যে 1 আর 100 যোগ করলে কত হয়? 101। এবং এর আগে আছে কত? 99, যেহেতু 1 1 করে বাড়তেছে। তো 99 আর 2 যোগ করলে কত হয়? তাও কিন্তু 101। 99 এর আগে ছিল কত? 98। তো 98 আর 3 যোগ করলে কত হয়? তাও 101। তো দেখলো সে প্রত্যেক জোড়ার মান, অর্থাৎ প্রত্যেক দুইটা সংখ্যার যোগফল 101 করে। তাহলে এখানে যেহেতু মোট 100, তার মানে পদ সংখ্যা আছে কত? 100টা। তার মানে জোড়া আছে কয়টা? অর্ধেক 50টা। তাহলে প্রত্যেক জোড়ার মান কত? প্রত্যেক জোড়ার মান হচ্ছে 101 এবং জোড়া আছে 50টা। তাহলে সে ডিরেক্টলি গুণ করে দিলেন, যে 5 দ্বারা গুণ করো 5 0, তারপর হচ্ছে 5 আর এই শূন্য বসাই দিছি, হচ্ছে 5050। এইভাবে সে ইজিলি বের করে ফেলছে। তো সেই সূত্রটাই আমরা একটু লিখে ফেলি। প্রথম ক সংখ্যক স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল। যোগফলের সূত্রটা হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম পদ যোগ শেষ পদ, ঠিক আছে, ইনটু তার সাথে গুণ করছে কি? জোড় সংখ্যা, ঠিক আছে। জোড়টাকে কিভাবে বের করতে হয়? পদ সংখ্যাকে, মোট পদ সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে জোড়া সংখ্যা পেয়ে যাই। তাহলে লিখতে পারি পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একত্রে লিখতে চাই সেটা এইভাবে লেখা যায়, যেহেতু গুণ প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 ইনটু পদ সংখ্যা। তো এটাকে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, যে কোনো একভাবে লিখলেই হয়। তো আসো আমরা এখন একটা এক্সাম্পল দেখবো এটার মাধ্যমে। তো বন্ধুরা এক্সাম্পল দেখো, যে 5 8 11 14 17 ডট 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 প্যাটার্নটি 200টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এখন অ্যাকচুয়ালি আমরা বলছি স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক না হয়েও যদি এরকম সমান্তর প্যাটার্ন হয় সেগুলারও অ্যাকচুয়ালি সমষ্টি এটার মাধ্যমে নির্ণয় করা যায়। দেখো এটা কিন্তু একটা সমান্তর প্যাটার্ন, মানে এই যে 8 আর 5 এর পার্থক্য 3, 11 আর 8 এর পার্থক্য 3, 14 আর 11 এর পার্থক্য 3 এবং 17 14 এর পার্থক্য 3। তার মানে সমান্তর প্যাটার্ন, আর সমান্তর প্যাটার্ন হলেই সমষ্টি আমরা এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। তো দেখো এখানে যেহেতু আমাদের 200টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অ্যাকচুয়ালি এটার 200তম পদ জানতে হবে, ঠিক আছে। অর্থাৎ এটার 200তম পদটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি, তো এখন দেখো প্রথম 200টি পদের সমষ্টি নির্ণয় করার জন্য আমার লাগবে কি? প্রথম পদ, ঠিক আছে, যেটা কিনা আমি জানি কত? 5। তারপরে লাগবে শেষ পদ, এবং এটা 200তম পদে যে কত মান হবে সেটা কি আমরা জানি? সেটা কিন্তু আমরা জানি না। পদ সংখ্যা জানি, পদ সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি 200টি, ঠিক আছে, বাট শেষ পদটা আমরা জানি না। তাহলে আমাদেরকে এই শেষ পদটা বের করতে হবে। পদ সংখ্যা হচ্ছে অ্যাকচুয়ালি 200, ঠিক আছে।
তাহলে শেষ পদটা আমরা কোত্থেকে বের করি? একটু আগে আমরা দেখছি যে এইটাকে কোন বীজগাণিতিক রাশি সমর্থন করে, সেটা হলো এই যে এইটা, যে 3ক যোগ 2। হ্যাঁ, এটা থেকে আমরা 200তম পদ বের করে নিব। ঠিক আছে, সেইটাই হবে এই প্যাটার্নের 200তম পদ, আর এটা এই প্যাটার্নের জন্য শেষ পদ, যেহেতু 200টি পদ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এইভাবে সে 200তম পদে যে মানটা কত হয়েছে সেই মানটা আমরা এটার মাধ্যমে বের করে নিব। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আসো আমরা বের করে নিই। 3 × 200 + 2 সমান কত হয়? 600। ঠিক আছে, যোগ 2, তাহলে 602। 602। ঠিক আছে, তাহলে আমরা শেষ পদ পেয়েছি কত? 602। সুতরাং যোগফল সমান হবে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 × পদ সংখ্যা। ওকে, এবার আমরা ভ্যালু বসাই দিব, দেন ক্যালকুলেট করব, খেলা ফাইনাল। প্রথম পদ হচ্ছে 5, শেষ পদ হচ্ছে 602। হ্যাঁ, তারপরে গুণ করে দিব পদ সংখ্যা দিয়ে। পদ সংখ্যা কত? 200। ঠিক আছে, ডিভাইডেড বাই 2। তাহলে এটা দিয়ে এটাকে কাটা দাও, কত আসে? 100। আর এখানে আমাদের হচ্ছে যে কত আসে? 607। 607কে যদি তুমি 100 দ্বারা গুণ করো তাহলে পাইবা 607, আর পাইবা ডাবল শূন্য, অর্থাৎ 60,700। তার মানে এটা যোগফল হবে 60,700। তো বন্ধুরা, এবার আমরা শিখব প্রথম স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি নির্ণয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা কিন্তু প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাই হতে হবে, অন্য কোনো সমান্তর প্যাটার্ন হলে হবে না। ঠিক আছে, অবশ্যই এটা প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাই হতে হবে। তো একটু খেয়াল করো, আমরা একটু দেখি। ধরো 1-এর যদি আমি 1 আর 3 যোগ করি, সেটা পেয়ে যাচ্ছি কত? 4। কার বর্গ? 2 এর বর্গ, অর্থাৎ প্রথম দুইটি সংখ্যার বর্গ। আচ্ছা, আমি যদি প্রথম তিনটি নিই, 1 3 5, হয়ে যাচ্ছে কত? 1 আর 3 এ যোগ করলে 4, 4 আর 5 এ যোগ করলে হয়ে যাচ্ছে 9। 9 কার বর্গ? 3 এর বর্গ। বর্গ মানে তো অবশ্যই আশা করি বুঝো যে 2 এর বর্গ মানে 2 এর সাথে 2 কে গুণ, তাহলে 2 এর সাথে 2 কে গুণ করলে কত? 4। আর 3 এর বর্গ মানে 3 এর সাথে 3 কে গুণ, তাহলে 3 3 এ কত? 9। আচ্ছা, প্রথম চারটা যদি আমি যোগ করি, 3 যোগ 5 যোগ 7, কত হচ্ছে? অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 16। কার বর্গ? 4 এর বর্গ। আর আমি যদি যোগ করি যে পাঁচটা, প্রথম 1 3 যোগ 5 যোগ 7 যোগ কত? 9, তাহলে 9 যদি যোগ করি কত পাচ্ছি? 25। কার বর্গ? 5 এর বর্গ। 5 এর সাথে 5 কে যোগ 5 এর সাথে 5 কে গুণ করলে হয়ে যাচ্ছে 25। তার মানে আমি যদি প্রথম ক সংখ্যক সংখ্যা যোগ করি, ঠিক আছে, যোগফলটা হবে ক এর বর্গ। প্রথম ক সংখ্যক বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল। যোগফল হচ্ছে ক স্কয়ার। অর্থাৎ প্রথম যেই কয়টার আমি যোগফল জানতে চাচ্ছি সেই সংখ্যাটাকে অ্যাকচুয়ালি স্কয়ার করে দিলে আমি ওই সংখ্যাগুলোর সমষ্টি পেয়ে যাব। তবে সংখ্যাগুলো হতে হবে বিজোড় এবং প্রথম ক্রমিক আকারে থাকতে হবে। ঠিক আছে, তো যেমন ধরো আমাকে যদি প্রথম 4টা বিজোড় সংখ্যার সমষ্টি জানতে চাই, তাহলে 4 কে স্কয়ার করে দিব, কত হয়ে যাচ্ছে? 16, যেটা কিনা আমরা অলরেডি বের করে দেখাইছি। ঠিক আছে, তো এইভাবে আমরা বিজোড় সংখ্যার যোগফল বের করতে পারবো। ওকে, তো বন্ধুরা, আমরা এখন এমন একটা প্যাটার্ন শিখতে যাচ্ছি যেই প্যাটার্নে অ্যাকচুয়ালি এমন কিছু সংখ্যা থাকে যাদের পূর্ববর্তী দুইটাকে যোগ করলে পরবর্তী সংখ্যাটাকে পাওয়া যায়, সেগুলাকে আমরা বলছি অ্যাকচুয়ালি ফিবোনাচ্চি সংখ্যা। তো অ্যাকচুয়ালি তোমার এই সংখ্যাগুলো 0 থেকে স্টার্ট হইতে হবে। হ্যাঁ, আমরা আগেও কিন্তু একটা প্যাটার্ন দেখছি যেটা কিন্তু হচ্ছে পূর্ববর্তী দুইটাকে যোগ করলে পরেরটা পাওয়া যায়, এরকম না, অবশ্যই সেটা 0 থেকে হইতে হবে, তাহলে কিন্তু এটা ফিবোনাচ্চি হবে, আদারওয়াইজ হবে না। যেমন এরকম একটু খেয়াল করো, 0 1
1 2 3 5 7 8, তারপর হচ্ছে কত 13। এই সংখ্যাগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় ফিবোনাচ্চি সংখ্যা। দেখো 0 আর 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13। এই জাতীয় প্যাটার্নের যে সংখ্যাগুলো এগুলাকে আমরা ফিবোনাচ্চি সংখ্যা বলি। ওকে, তো বন্ধুরা এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার কেবলমাত্র দুইটি গুণনীয়ক আছে তাদেরকে আমরা বলি মৌলিক সংখ্যা। অর্থাৎ দুইটার কম থাকলেও সে মৌলিক হবে না, দুইটার বেশি থাকলেও মৌলিক হবে না, কেবলমাত্র দুইটা গুণনীয়কই থাকতে হবে। হ্যাঁ, যেমন আমরা লিখতে পারি 2 5 3, 3 5 লিখি, 2 3 5 7 11 13 17 19। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যা। ঠিক আছে, কারণ এগুলার গুণনীয়ক কেবলমাত্র দুইটাই, দুইটার কমও না বেশিও না। একটু খেয়াল করো, যেমন দেখো 2 কে 2, এর কয়টা গুণনীয়ক আছে? এই যে 1 এবং 2, এই দুইটা ছাড়া আর কোন সংখ্যা দ্বারা এই 2 কে ভাগ করা কি যায়? অর্থাৎ ভাগ করলে কি নিঃশেষে বিভাজ্য হয়? হয় না কিন্তু। দেখছো এটা একটা মৌলিক সংখ্যা। 3, 3 কে তুমি দেখো, 3 একে 3, 3 আর 1 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে কি 3 কে ভাগ করা যায়? যায় না কিন্তু। দেখছো 3 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। অর্থাৎ এদের কেবলমাত্র দুইটাই গুণনীয়ক আছে। গুণনীয়ক বলতে তো বুঝোই যে সংখ্যাগুলা দিয়া কোন একটা সংখ্যাকে ভাগ করা যায়, ওই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলি। যেমন 2 কে 1 এবং 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1 এবং 2 হচ্ছে 2 এর গুণনীয়ক। আবার 3 কে 1 এবং 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 1 আর 3 হচ্ছে 3 এর গুণনীয়ক। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে বলি এই 4 এটা কি মৌলিক সংখ্যা কিনা, অ্যানসার হচ্ছে নো। তার কারণ হচ্ছে দেখো, প্রথমে 4 একে 4, আবার হচ্ছে 2 দ্বিগুণা 4, তাহলে এটার গুণনীয়ক পাওয়া যাচ্ছে কয়টা? 1 2 4, তিনটা। যেহেতু 2 এর অধিক, তার মানে সে হয়ে গেছে যৌগিক। দেখছো সে মৌলিক না। মৌলিক হওয়ার জন্য দুইটা, কেবলমাত্র দুইটাই গুণনীয়ক থাকা লাগবে। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে 1 কি মৌলিক কিনা? অ্যানসার হচ্ছে নো। তার কারণ হচ্ছে 1 এর গুণনীয়ক কেবলমাত্র 1, তার মানে একটা মাত্র গুণনীয়ক। আর মৌলিক হওয়ার জন্য কয়টা লাগবে? দুইটাই লাগবে। দুইটার বেশি হলেও হবে না, কম হলেও হবে না। দ্যাটস ওয়াই 1 মৌলিকও না, যৌগিকও না। আর 4 হচ্ছে যৌগিক, যেহেতু 2 এর অধিক তার গুণনীয়ক আছে। আর 2 3 5 7 11 13 17 19 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তবে একটা প্রশ্ন এখান থেকে প্রায়ই আসে, সেটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? সেটা হলো 2। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের বইতে একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রের মাধ্যমে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলা, সেগুলা যাচাই করার একটা নিয়ম আছে, সেটাকে বলে ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে সেই মৌলিক সংখ্যাগুলা ইজিলি বের করা যায়। ঠিক আছে, এখন আমরা চলে যাব ম্যাজিক বর্গ গঠনে, এবং এইটার মাধ্যমে আমাদের এই অধ্যায়ের আলোচনা শেষ করার ট্রাই করব ইনশাআল্লাহ। তো যেহেতু নাম হচ্ছে বর্গ, অবশ্যই এটা বর্গের মধ্যেই হতে হবে। ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থটা সমান থাকবে। হ্যাঁ, এবং ম্যাজিক বর্গের হচ্ছে একটা ম্যাজিক সংখ্যা থাকে। সেই ম্যাজিক সংখ্যাটা, যেমন ধরো n ক্রমের ম্যাজিক সংখ্যা, এটার একটা সূত্র হচ্ছে n ইনটু n স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রের মাধ্যমে n ক্রমের ম্যাজিক সংখ্যা আমরা বের করি। ধরো আমি 3 ক্রমের ম্যাজিক সংখ্যা বের করতে চাচ্ছি, তাহলে 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত হবে? 3 ক্রমের ম্যাজিক সংখ্যা কত হবে? দেখো, সূত্র অনুযায়ী 3 ইনটু 3 স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে এখানে? 3 ইনটু ব্র্যাকেট উঠে ইনটু দিছি, 3 কে স্কয়ার করলে 9, 9 এর সাথে 1 যোগ করলে 10। ঠিক আছে, ডিভাইডেড বাই 2, কাটা দাও, হয়ে যাবে 5। আর 5 আর 3 5 আর 3 গুণ করলে 3 5
15, অর্থাৎ ম্যাজিক সংখ্যাটা হবে 15। যেহেতু 3 ক্রমের, তার মানে দৈর্ঘ্য বরাবরও 3টা হবে, প্রস্থ বরাবরও 3টা হবে। 1 2 3, এই দিকেও 3টা হবে, 1 2 3। ঠিক আছে, মোট গড় হয়ে গেল 9টা। অর্থাৎ 3 এর বর্গ করলে কত হয়? 9 হয় না? হ্যাঁ, অর্থাৎ এরকম হবে সংখ্যাগুলা 1 2 3 4 5 6 7 8 9। এখন সংখ্যাগুলাকে এই বক্সের ভিতরেই এমন ভাবে সাজাতে হবে যাহাতে যেই কোনো বরাবরই আমি সংখ্যাগুলাকে যোগ করলে 15 করেই পাই। অর্থাৎ পাশাপাশি যোগ করলেও 15 হতে হবে, উপর নিচে যোগ করলেও 15 হতে হবে, কর্ণ বরাবর কোনাকুনি যোগ করলেও যাতে 15 হয়। এখানে নর্মালি তুমি দেখো একটু যে তুমি কর্ণ বরাবর যোগ করলে 15 হয়, বাট এইভাবে যোগ করলে কি 15 হয়? এই যে এই বরাবর যোগ করলে কি 15 হয়? এটা কিন্তু হয় না। দেখো 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে 6, বাট হইতে হবে 15, যেহেতু ম্যাজিক সংখ্যা 15। তো এটাকে কিভাবে সাজাবো? এটা সাজানোর একটা খুবই সিম্পল নিয়ম আছে, আমি সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্টে তুমি কি করবা, জোড়া সংখ্যাগুলা কোনা বরাবর বসিয়ে দিবা। 2 4 6 8, আর 5 মাঝখানে আছে, মাঝখানেই রেখে দিবা। ঠিক আছে, দেন তুমি কি করবা, দেন তুমি এই যে কোনা বরাবর যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলাকে উল্টে দিবা। এই 9 কে নিয়ে আসবে এখানে, আর 1 কে নিয়ে আসবে এখানে, আর 3 থাকবে এখানে, 7 থাকবে এখানে। এইবার তুমি যেই কোনো বরাবরই যোগ করো না কেন, তুমি পেয়ে যাবা 15। খেয়াল করো, 9 আর 2 আর 9 যোগ করলে 11, 11 আর 4 যোগ করলে 15। ঠিক আছে, এবার আবার দেখো 3 এর সাথে যোগ করলে 10, 10 এর 5 যোগ করলে 15। আর এখানে দেখো 8 আর 6 আর 1 যোগ করলে 7, 7 আর 8 15। এবার কর্ণ বরাবর আসো, 2 আর 8 যোগ করলে 10, 10 আর 5 15। এই বরাবর আসো, 6 আর 4 যোগ করলে 10, 10 আর 5 15। এই বরাবর যেভাবেই নাও না কেন, এবার সবগুলোই 15 হবে। এটা হচ্ছে 3 ক্রমের। এখন যদি আমি তোমাকে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে বলি এবং 4 ক্রমের ম্যাজিক সংখ্যাটা কত হবে সেটা আমরা এই সূত্রের মাধ্যমে বের করে নিই। 4 ক্রমের ম্যাজিক সংখ্যা হবে 4 ইনটু 4 স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে কত আসে দেখো, এটা দিয়ে এটাকে কাটা দাও 2, তাহলে আমরা কত পাচ্ছি 2 ইনটু 4 কে স্কয়ার করলে 16, 16 এর সাথে 1 যোগ করলেই হয়ে যাচ্ছে 17, 17 দ্বিগুণে কত হবে 34। এটার ম্যাজিক সংখ্যা অর্থাৎ 4 ক্রমের ম্যাজিক সংখ্যাটা হবে 34। আমরা যদি এটাকে একটু 4 ক্রমের করে ফেলি, ঠিক আছে, তাহলে হবে এরকম। অ্যাকচুয়ালি এখানে হয়ে যাবে 4 5, এখানে আরেকটা গড় হবে, এটা বুঝে নিই। দেখো 4 ক্রমের ম্যাজিক বর্গের ক্ষেত্রে সংখ্যা থাকবে কয়টা, গড় হবে যা 16টা, যেহেতু 4 4 আর 16। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। হ্যাঁ, এখন এটা তো ম্যাজিক সংখ্যা হবে 34। তুমি যেভাবে যোগ করো না কেন তোমার 34 হইতে হবে। দেখো এখানে কিন্তু 34 নাই, 1 আর 2 3, 3 3 যোগ করলে 6, 6 আর 4 যোগ করলে 10, বাট 10 হচ্ছে 34 না। তো আসো আমরা দেখি এটাকে কিভাবে বিল্ড আপ করা যায়। এটাও করার একটা ইজি ট্রিক্স আছে, আমি সেটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। 1 2 3 4, 1 2 3 4। ফার্স্টে আমরা কি করব, এই কর্ণগুলাকে ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ একটার জায়গায় আরেকটাকে পাঠাবো। ঠিক আছে, এই কর্ণগুলাকে ইন্টারচেঞ্জ করব। তো আসো আমরা ফার্স্টে চেঞ্জ করে ফেলি। 16 যাবে 1 এর কাছে, 1 যাবে 16 এর কাছে, আবার 4 আসবে 13 এর কাছে, 13 যাবে 4 এর কাছে। দেন আবার এই যে মাঝখানে যে 4টা আসছে, এই 4টাকেও আবার ইন্টারচেঞ্জ করাবো। হ্যাঁ, অর্থাৎ 6 কে নিব 11 এর কাছে, 11 কে আনবো 6 এর কাছে। তো আসো আমরা এখানে নিয়ে ফেলি 11, এটা আসবে 6,
তারপরে একইভাবে আমরা 7কে নিব 10-এর কাছে, 10কে নিব 7-এর কাছে। আচ্ছা, তাহলে এখানে হবে 10, এখানে আসবে 7। তারপরে যে যেভাবে আছে আমরা সেইভাবেই বসাই দিব। তাহলে 2, 3, তারপরে আছে কত 8, 12, তারপরে কত 14, 15, ঠিক আছে। তারপরে কত আছে 5, 9। এরপরে তুমি যেভাবেই যোগ করো না কেন দেখবা যে অবশ্যই কত পাইবা, ডেফিনেটলি 34 পাইবা। যোগ করে দেখতে পারো কর্ণ বরাবর, উপর নিচ, ডানে বাম, যেই দিক থেকেই করো না কেন 34 পাইবা। তো এই 4 ক্রমের যেই বর্গটা এটা আরো ভিন্নভাবেও গঠন করা যায়, তো আশা করি তোমরা সেটা করবা। এটাকে ভিন্নভাবে 4 ক্রমের ম্যাজিক বর্গ ভিন্ন উপায়ে গঠন করে কমেন্টে জানাবা। ভিন্ন উপায়ে গঠন করবা, ঠিক আছে। এটা করবা। আরেকটা হচ্ছে 5 ক্রমেরটা গঠন করার ট্রাই করবা, 5 ক্রমের, ঠিক আছে। 5 ক্রমেরটাও থাকবে। এবং যদি না পারো, যদি তুমি শিখতে চাও তাহলে কমেন্টে জানাইবা। ওকে, আল্লাহ হাফেজ।